লেখিকা সুমেধা সরকারের প্রিয়ংবদার উপাখ্যান। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। সোনার তরী, রবীন্দ্রনাথ ঠাকুর। জানলার পাশে দাঁড়িয়ে সঞ্চয়িতা খুলে উদাত্ত কণ্ঠে আবৃত্তি করছে একটা মেয়ে। মেয়েটির নাম প্রিয়ংবদা গাঙ্গুলি। বাইরে অঝরে বৃষ্টি পড়ছে, তাই আবৃত্তি করার জন্য রবি ঠাকুরের সোনার তরী বেছে নিয়েছে সে। রবি ঠাকুর যে তার বড় পছন্দের কবি, সবচেয়ে প্রিয় নন যদিও সেই স্থানটি গ্রহণ করেছেন কাজী নজরুল ইসলাম। প্রিয়, মা আমার খেতে আয় মা, বেলা হলো যে। যাই মা, একটু দাঁড়াও। প্রিয়ংবদা সঞ্চয়িতাটা বন্ধ করে রেখে দৌড় দিল। বেশি দেরি করে খেতে গেলে কপালে দুঃখ আছে। রুক্মিণী দেবী অর্থাৎ প্রিয়ংবদার মা খাবার নিয়ে বসেছিলেন ডাইনিং টেবিলে। আজ কি রান্না করেছো মা? খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা, খেয়ে নে তাড়াতাড়ি। খাইয়ে দাও না মা। এত বড় মেয়েকে নাকি এখন খাইয়ে দিতে হবে? সত্যি ছেলে মানুষই আর গেল না তোর। মুখে গজগজ করলেও রুক্মিণী দেবী ঠিকই থালাটা টেনে নিলেন খাওয়ানোর জন্য। প্রিয়ংবদা মুচকি হাসল। সে জানে তার মা এমনই, বাইরে কঠিন, ভেতরটা মমতায় ভরা। সব মায়েরাই হয়তো এমনই হন, মমতাময়ী। খাওয়া শেষ করে ঘরে এলো প্রিয়ংবদা। বৃষ্টি এখনো থামেনি। ও জানলা দিয়ে হাত বাড়িয়ে বৃষ্টির স্পর্শ অনুভব করতে লাগলো। বর্ষা ও শীত ওর প্রিয় ঋতু। এখন যদিও বর্ষা নয়, হেমন্তকাল, তবে বৃষ্টি ভালো রকমই হচ্ছে, যে কারণে 2 দিন ধরে কলেজ যেতে পারছে না ও বাংলা সাহিত্যে অনার্স প্রথম বর্ষের ছাত্রী। শহরের নামী বিশ্ববিদ্যালয়ে পড়ে সে। উপস্থিতির হার ভালোই। বরাবরই সে শৃঙ্খলা পরায়ণ ভালো ছাত্রী হিসেবেই পরিচিত। শান্ত স্থিতধী স্বভাবের জন্য ওর বেশ সুনাম আছে। প্রিয়ংবদা বাবা মায়ের একমাত্র কন্যা। ওর বাবা স্বাগতবাবু একজন অধ্যাপক, তার বিষয়ও বাংলা, আর ওর মা রুক্মিণী দেবী একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী। অনেকেই আসে রুক্মিণী দেবীর কাছে গান শিখতে। ওনার একটা গানের স্কুলও আছে। বড় আদরে মানুষ প্রিয়ংবদা, তবে সেই আদর তার কোনো ক্ষতি করেনি। আদর পেয়েও সে বিপথে চালিত হয়নি। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, বাইব না মোর খেয়া তরি এই ঘাটে। হঠাৎই সুমধুর গানের সুরের সাথে বেজে উঠল প্রিয়ংবদার ফোন। বিরক্ত হলো। এখন তার বৃষ্টি বিলাসের সময়। এখন কে ফোন করছে? একরাশ বিরক্তি সহকারে ফোনটা হাতে নিতেই স্ক্রিনে ভেসে উঠল ঐহিকার নাম। ঐহিকা ওর সবচেয়ে কাছের বান্ধবী, বা বলা ভালো একমাত্র বান্ধবী। এই একজন বাদে প্রিয়ংবদার কোনো বন্ধু বা বান্ধবী নেই। কলটা রিসিভ করল প্রিয়ংবদা। প্রিয়, কি করছিস? কি করতে পারি বলে তোর মনে হয়? বৃষ্টি দেখছিস? শুধু দেখছি না, উপভোগ করছি। এবার বল, এই দুপুর বেলায় হঠাৎ ফোন করার কারণ কি? কাল কলেজ যাবি? বৃষ্টি থাকলে নিশ্চয়ই সাঁতার কেটে যাব না? সাঁতার কেটে হলেও চল না রে প্রিয়, কাল কলেজে একটা অনুষ্ঠান আছে। অনুষ্ঠান আছে? কিসের অনুষ্ঠান? একজন স্যার অবসর নেবেন, তার বিদায় অনুষ্ঠান। চল না প্রিয়, শাড়ি পরবো, দারুণ আনন্দ করব। একজনের বিদায় অনুষ্ঠানে গিয়ে তুই আনন্দ করবি? জানিস তার জন্য এই দিনটা কতটা কষ্টের? একটা প্রতিষ্ঠানের সাথে তিনি এতদিন যুক্ত ছিলেন, এবার তাকে সেখান থেকে চলে যেতে হবে। ভাবতে পারছিস কষ্টটা? এত জ্ঞানগর্ভ বাণী কোথা থেকে আবিষ্কার করিস বলতো? আর কে বিদায় নিচ্ছে শুনলে তুইও আনন্দে নাচবি। কে বিদায় নিচ্ছে? MK স্যার। বাংলা বিভাগের MK স্যার? আজ্ঞে হ্যাঁ। কাল ঝড় বৃষ্টি ভূমিকম্প যাই হয়ে যাক না কেন, আমরা কলেজ যাচ্ছি। আর শাড়ি পরবি? হ্যাঁ, ঠিক আছে। কলটা কেটে দিল প্রিয়ংবদা। মনের মধ্যে একটা অদ্ভুত প্রশান্তি কাজ করছে। যাক, একটা নর পিশাচ বিদায় নিচ্ছে কলেজ থেকে। আর ওই জঘন্য লোকটার চেহারা দেখতে হবে না রোজ রোজ। মানসিকভাবে শান্তি পেল। ঘর থেকে পা টিপে টিপে বাইরে বেরোলো।
বাবা মার ঘরের সামনে গিয়ে দেখল মাও ঘুরে ঘুমাচ্ছেন। নিঃশব্দে ঘরটা পেরিয়ে সিঁড়ির কাছে চলে এলো। তারপর সিঁড়ি বেয়ে সোজা ছাদে। বৃষ্টি এখনো পড়ছে, তবে বেগ আগের তুলনায় কম। এই তো সুযোগ বৃষ্টিতে ভেজার। প্রিয়ঙ্বদা দাঁড়িয়ে পড়ল খোলা আকাশের তলায়। বৃষ্টির ফোঁটাগুলো এসে ওকে ছুঁয়ে দিতে লাগলো। প্রায় আধ ঘন্টা এভাবেই চলল। প্রিয়ঙ্বদা এখন ভিজে একসা, কিন্তু তাও সে 2 হাত ছড়িয়ে দাঁড়িয়েই রইল। প্রিয়, কি হচ্ছে এইসব? প্রিয়ঙ্বদা চোখ বন্ধ করে দাঁড়িয়েছিল। মায়ের গম্ভীর গলার স্বর শুনতে পেয়ে ভয়ে ভয়ে চোখ খুলল। রুক্মিণী দেবী ওর হাতটা ধরে টানতে টানতে নিচে নিয়ে এলেন। নিজের ঘরে ওকে বসিয়ে তোয়ালে দিয়ে হাত পা মুছিয়ে দিলেন। তারপর নির্দেশ দিলেন পোশাক পরিবর্তন করে আসার। প্রিয়ঙ্বদা তাই করলে। তিনি ওকে ধরে ওর মাথা মোছাতে আরম্ভ করলেন। সেই সঙ্গে শুরু হলো তিরস্কার। তুমি কি বাচ্চা আছো এখনো, এভাবে বৃষ্টিতে ভেজে কেউ? এই রে মা, তুমি করে সম্বোধন করছেন, মানে উনি ভীষণই রেগে গেছেন। প্রিয়ঙ্বদা আমতা আমতা করে জবাব দেওয়ার চেষ্টা করল। মা, আর হবে না এমন। এবারই বা হয়েছে কেন? সাবধানে থাকতে কষ্ট হয় তোমার? এখন জ্বর বাঁধলে কি হবে? মানে সুস্থ থাকতে ভালো লাগে না, তাই না? আজ আসুক তোমার বাবা, তোমার ব্যবস্থা আমি করছি। বাবার নাম শুনে ধরে প্রাণ পেল প্রিয়ঙ্বদা। মা যতই ভয় দেখাক, বাবা ওকে বকতে পারবেই না। তার হৃদয়ে টুকরোকে তিনি প্রাণে ধরে একটা কথাও বলতে পারবেন না। মায়ের সামনে বড়জোর একটু অভিমান করতে পারেন। ইস, অবস্থা দেখো মাথাটার। গঙ্গায় গিয়ে একবার ডুব মেরে আসলেও মনে হয় এত ভিজবে না কেউ। কোন পাগল যে আমার কপালে জুটল! কথা নেই বার্তা নেই, বৃষ্টিতে গিয়ে ভিজে নিল। মায়ের বকাবকি অব্যাহত। স্বাভাবিক অবশ্য সেটা, যে কোনো মায়েরই তার সন্তানের জন্য চিন্তা হবেই। কিন্তু প্রিয়ঙ্বদারই বা দোষ কি? বৃষ্টি যে তার বড় প্রিয়, তাকে ছুঁয়ে অনুভব না করলে হয়? মাথা মোছা হয়ে গিয়েছে। রুক্মিণী দেবী এবার ওকে নিয়ে ঘরে এলেন। হাতে একটা চাদর ধরিয়ে দিয়ে নির্দেশ দিলেন শুয়ে পড়তে। প্রিয়ঙ্বদা বিনা বাক্য ব্যয় নির্দেশ পালন করল। চাদরটা পাওয়ায় অবশ্য ভালোই হলো। হালকা হালকা শীত করছে ওর। রুক্মিণী দেবী ঘর থেকে বেরিয়ে গেলেন। প্রিয়ঙ্বদা খানিকক্ষণ চুপচাপ হয়ে রইল। তারপর বিছানা থেকে নেমে বুকশেলফ থেকে একটা বই নিয়ে এসে আবার শুয়ে পড়ল। বইটা ওর প্রিয় সাহিত্যিকের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত। বহুবার পড়েছে বইটা, তবুও ভালো লাগে পড়তে। যতবার পড়ে ততবারই যেন নতুন মনে হয়। বিগত আধ ঘন্টায় গুনে গুনে 56টা হাঁচি দিয়েছে প্রিয়ঙ্বদা। ঠান্ডাটা তাকে বেশ ভালো মতোই কাবু করেছে। কপাল ভালো জ্বর আসেনি, তাহলে তো রুক্মিণী দেবী ওকে জ্যান্ত সমাধি দিতেন আনারকলির মতো। এখন অবশ্য রুক্মিণী দেবী শান্ত নেই, তার মেজাজ বর্তমানে সপ্তমে চড়ে আছে। প্রিয়ঙ্বদার ভয় হচ্ছে মা যে কোনো সময় ওকে মারধর দিয়ে দিতে পারেন। ঠান্ডা লাগিয়ে তবে শান্তি হলো মেয়ের। অসুখ বিসুখ এত কিসের ভালো লাগে কে জানে। আমারও পোড়া কপাল, শান্তি নেই এতটুকু কপালে। প্রিয়ঙ্বদা একদম চুপচাপ শুয়ে আছে। এখন কথা বলা মানে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। ও শুধু অপেক্ষা করছে বাবা কখন বাড়ি আসবে। বাবা আসলে মায়ের রাগ কমলেও কমতে পারে। প্রিয়ঙ্বদার ভাবনার মধ্যেই কলিং বেলটা বেজে উঠল সশব্দে। মনের মধ্যে আশার আলো জেগে উঠল ওর। তাহলে বাবা এসে গেছেন। রুক্মিণী দেবী উঠে গেলেন দরজা খুলতে। দরজা খোলার পর টুকটাক যা কথাবার্তা ভেসে এলো প্রিয়ঙ্বদার কান পর্যন্ত, তাতেও নিশ্চিন্ত হলো যে বাবাই ফিরেছেন। কলেজ ক্যাম্পাসে আজ বেশ ভিড়। এমকে স্যারের বিদায় অনুষ্ঠানে অনেকেই এসেছে দেখা যাচ্ছে। হাতে একটা কোল্ড ড্রিঙ্কের বোতল নিয়ে পায়চারি করছে প্রিয়ঙ্বদা। ওর সাথেই রয়েছে ঐহিকা, সে এখন মোবাইলে গান শুনতে ব্যস্ত। প্রিয়ঙ্বদার আজ কলেজ আসার কোনো সম্ভাবনাই ছিল না। কালকের ঘটনার পর রুক্মিণী দেবী কিছুতেই আজকে ওকে কলেজ আসতে দিতেন না। অনেক অনুরোধ উপরোধ করার পরে আর খানিকটা স্বাগতবাবুর হস্তক্ষেপে এক প্রকার নিমরাজি হয়েই ওকে ছেড়েছেন তিনি। একটা সাদা রঙের শাড়ি পরেছে আজ প্রিয়ঙ্বদা। কোমর অবধি লম্বা চুল বিনুনি করা, কানে ঝুমকো, চোখে হালকা কাজল, ব্যাস ওর সাজ সম্পূর্ণ। পাশে ঐহিকা অবশ্য একটা ছোটখাটো বিয়ে বাড়ির সাজ দিয়ে এসেছে। লাল শাড়ি পরা ঐহিকাকে লাগছেও বেশ সুন্দর। আরে সুন্দরীগণ, কি ব্যাপার, একলা কেন? পুরুষ কণ্ঠের আওয়াজ পেয়ে ঘাড় ঘোরালো প্রিয়ঙ্বদা।
আর সাথে সাথেই ওর মনটা বিরক্তিতে ছেয়ে গেল। কথাটি বলেছে ভূগোল ৩য় বর্ষের অভ্র দাস, ওদের কলেজের সব থেকে বখাটে ছেলে যাকে বলা যায়। আমরা একলা থাকি আর যেভাবেই থাকি, তোমার কি সমস্যা অভ্রদা? না না, আমার আবার সমস্যা কিসের? তাহলে তো হয়েই গেল, আমরা আসি, আমাদের কাজ আছে। অহিকা চল। অহিকার হাত ধরে টেনে অনুষ্ঠানের জায়গায় নিয়ে আসলো প্রিয়ংবদা। রাগ ও বিরক্তির ছাপ ওর চোখে মুখে ফুটে উঠেছে। শান্ত কর নিজেকে প্রিয়, এত মাথা গরম করিস না। কিভাবে শান্ত করব নিজেকে? এইসব অসভ্য লোকজন বারবার কেন সামনে চলে আসে? ইগনোর কর। এরকম কিছু মানুষ থাকেই, তাদেরকে এড়িয়ে চলতে হয়। সব সময় মাথা গরম করলে হয় না। তুই জ্ঞান দিস না আর। আচ্ছা দিচ্ছি না, অনুষ্ঠানটা উপভোগ কর। মেঘলাদি গান করছে, শোন। একটু শান্ত হলো প্রিয়ংবদা, মনোনিবেশ করলো মেঘলাদির গানে। মেঘলাদি ওদের বিভাগের ২য় বর্ষের ছাত্রী, দারুণ সুন্দর গান করে। যাক, আজ কলেজে আসায় কিছু তো লাভ হলো, অন্ততপক্ষে একটা ভালো সাংস্কৃতিক অনুষ্ঠানের দর্শক হওয়া যাবে। আজকের আকাশে ভালোই মেঘ আছে, তবে সৌভাগ্যের বিষয় যে আজ বৃষ্টি পড়ছে না। বেশ খানিকক্ষণ কয়েকটা গান আবৃত্তি চলার পর বক্তৃতা দিতে উঠলেন MK স্যার। ওনাকে দেখে মনটা বিষিয়ে উঠল প্রিয়ংবদার। ঐহিকার দিকে দৃষ্টি নিক্ষেপ করল। ঐহিকার মন সম্পূর্ণভাবে মোবাইলে নিবিষ্ট। ফোন পরে দেখিস, এখন আমার সাথে চল। কোথায় যাব? আর হঠাৎ কি হলো? ভালোই তো ছিলি এতক্ষণ। স্টেজে কে উঠেছে দেখ একবার। ওহ, এবার বুঝলাম। আচ্ছা চল, কোথায় যাবি? প্রিয়ংবদা নিজেও জানে না ও কোথায় যাবে, শুধু এখানে থাকতে ওর মন চাইছে না। একটুক্ষণ ভেবে কলেজ ক্যান্টিনের দিকে রওনা দিল। অহিকা ওকে অনুসরণ করলো। ক্যান্টিনে এসে 2 কাপ কফি অর্ডার করলো প্রিয়ংবদা। ও কফি বলতে পাগল। দিনের মধ্যে কম করে হলেও 15 কাপ কফি ও খাবেই। এই নিয়ে পরিচিতরা বেশ হাসাহাসিও করে, তাতে অবশ্য ওর কিছু যায় আসে না। ওরা দুজন কফি নিয়ে একটা বেঞ্চে বসলো। প্রিয়ংবদা আজকেও ব্যাগ নিয়ে এসেছে কলেজে, সেটা থেকে একটা বই বের করে পড়তে শুরু করলো, আর সাথে সাথে কফির কাপে চুমুক দিতে থাকলো। এত পড়িস না প্রিয়, পাগল হয়ে যাবি। ইয়ার্কি ছাড়া থাকতে পারিস না তুই? সিরিয়াস না হয়ে থাকতে পারিস না তুই? না, সত্যি তুই পারিসও বটে। তোর সাথে যার বিয়ে হবে তার কপালটাই খারাপ। তার কথা পরে চিন্তা করলেও হবে, তুই আপাতত নিজের কথা ভাব। আচ্ছা, তোর নামটা কে রেখেছিল রে? আমার দাদু। কেন? ওই জন্যই, কেমন সেকেলে মার্কা নাম। প্রিয়ংবদা চোখ তুলে ভ্রু কুঁচকে তাকালো। অহিকা অপ্রস্তুতের মতো হাসি হাসল। প্রিয়ংবদা একটা সাহিত্যের চরিত্র। অহিকা মহাকবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম গ্রন্থের মূল চরিত্র। শকুন্তলার সখীর নাম ছিল প্রিয়ংবদা। ও আচ্ছা, তাহলে তো এটা একজন পার্শ্ব চরিত্রের নাম। সেটা বলা যেতে পারে। তুই পার্শ্ব চরিত্র হলে নায়িকা অবশ্যই আমি। হ্যাঁ অবশ্যই, তোর স্বপ্নে। প্রিয়ংবদা ব্যাগে খাতা ঢুকিয়ে উঠে দাঁড়ালো। ঐহিকা একটু মুখ বেঁকালো ওর কথা শুনে, তারপর নিজেও উঠে দাঁড়ালো। প্রিয়ংবদা কফির কাপটা ডাস্টবিনে ফেলে এগিয়ে গেল। চল, আশা করা যায় এতক্ষণে ওই ভদ্রভেশী অভদ্র লোকের বক্তৃতা শেষ হয়ে গেছে। ওরা ফিরে এলো অনুষ্ঠানের জায়গায়। সত্যি MK স্যারের বক্তৃতা শেষ হয়ে গেছে। এখন অন্য একজন স্যার বক্তৃতা দিচ্ছেন। MK স্যার কত ভালো মানুষ ছিলেন তারই হিসেব দেওয়া চলছে। প্রিয়ংবদা ঠোঁট বেঁকিয়ে হাসল। একটা মানুষের যে কত রূপ থাকে, বহুরূপী প্রাণীর আখ্যাটা গিরগিটিকে না দিয়ে মানুষকে দেওয়াই উচিত ছিল। প্রিয়ংবদার আর ভালো লাগছে না কলেজে থাকতে। বেলা ভালোই হয়েছে, খিদেও জাগার দিচ্ছে পেটের ভেতর থেকে। ও ঐহিকাকে বলল কলেজ থেকে বেরোনোর কথা। ঐহিকাও রাজি হয়ে গেল। ওরা দুজন বেরিয়ে এলো কলেজ থেকে। একটা রেস্টুরেন্টে গিয়ে বসলো দুজনে। হালকা খাবার অর্ডার করলো প্রিয়ংবদা। খাবার আসলে পরে দুজনে খেতে খেতে মেতে উঠল গল্পে। তার সাথে পাল্লা দিয়ে ছুটল হাসির ফোয়ারা। হাসাহাসিতে ব্যস্ত থাকায় ওরা বুঝতেও পারল না কেউ ওদের লক্ষ্য করছে আড়াল থেকে। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে রাস্তায় একটু হাঁটতে হাঁটতে হঠাৎ একটা বাচ্চা মেয়ে ছুটে এলো ওদের দিকে। মেয়েটার চেহারায় দারিদ্র্যের ছাপ স্পষ্ট। মেয়েটার হাতে একটা ফুলের তোড়া। মেয়েটা এসেই প্রিয়ংবদার হাতে দিয়ে দিল তোড়াটা। প্রিয়ংবদা যার পরনেই অবাক হলো। কে দিয়েছে তোমায় এই তোড়াটা? ওই যে ওই দাদাটা।
যেদিকে মেয়েটা আঙুল তুলে তাকালো সেই দিকে কোনো দাদাকে দেখতে পেল না প্রিয়ংবদা। শেষ দুপুরের মরা রোদে ওর মুখে ফুটে উঠল চিন্তার ছাপ। প্রিয়ংবদা বাড়িতে ঢুকেই দেখল রুক্মিণী দেবী ভালো শাড়ি পরে কোথাও যাওয়ার তোড়জোড় করছেন। ও মনে মনে ভাবল, ভালোই করেছে ফুলের তোড়াটা ঐহিকাকে দিয়ে এসেছে, না হলে বাড়ি এসেই ওর হাতে একটা ফুলের তোড়া দেখলে মা অনেক প্রশ্ন করতেন। করাটা অস্বাভাবিক নয় অবশ্য। প্রিয়ংবদা জুতো খুলে র্যাকে রেখে মায়ের দিকে এগিয়ে গেল। কোথাও যাচ্ছ মা? হ্যাঁ, তোর মাসির বাড়ি যাবো রে একটু। ও আচ্ছা, ফিরবে কখন? আজকে আর ফেরা হবে না। সুমিতার শরীরটা খারাপ, আর জানিসই তো রাইমা কেমন। 4 দিন ধরে বাড়ি ফেরেনি। আমি রান্না করে রেখেছি, তুই আর তোর বাবা খেয়ে নিস মনে করে। আর বাবা বাড়ি না ফেরা অবধি সাবধানে থাকিস। ঠিক আছে, তুমি চিন্তা করো না বেশি। রুক্মিণী দেবী বেরিয়ে গেলেন। সুমিতা হলেন প্রিয়ংবদার মাসি, আর রাইমা ওনার মেয়ে। সুমিতা দেবীর স্বামী যখন মারা যান তখন রাইমা একেবারেই ছোট। নরম প্রকৃতির মানুষ সুমিতা দেবী রাইমাকে সঠিকভাবে শাসন করতে পারেননি, ফলত রাইমা বকে গিয়েছে। বর্তমানে তো সে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পড়েছে। দিনের পর দিন বাড়ি ফেরে না, ফিরলেও মায়ের সাথে ঝামেলা করে টাকা চেয়ে। প্রিয়ংবদার কোনোদিনই বনে না রাইমার সাথে, তাইও খুব একটা মাসির বাড়ি যায়ও না। প্রিয়ংবদা দরজা আটকে নিজের ঘরে এসে বসল। কয়েকদিন ধরে পড়া একেবারেই হচ্ছে না, ফলে প্রচুর পড়া জমে আছে, সেগুলো শেষ করতে হবে। ফাইনাল সেমিস্টারের পরীক্ষা ক্রমশ এগিয়ে আসছে। বই, খাতা, নোটস সব বিছানার উপর ছড়িয়ে পড়তে বসে গেল প্রিয়ংবদা। মনের মধ্যে অবশ্য একটা খুঁতখুঁতানি রয়েই গেল ফুলগুলো নিয়ে। বান্ধবীর বাড়িতে বসে নিজের ফোনের গ্যালারি ঘাঁটছিল রাইমা। হঠাৎই ওর চোখে পড়ল একটা ফ্যামিলি ফটো, যে ফটোতে প্রিয়ংবদা উপস্থিত। ফটোটা দেখে মনটা বিষিয়ে উঠল রাইমার। ওর বান্ধবী তানিশাকে ডেকে ফটোটা দেখিয়ে বলল, এই লাল চুড়িদার পরা মেয়েটাকে দেখছিস তানি? মেয়েটা একটা গেও ভূত। এটা তোর কাজিন না? প্রিয়ংবদা নাকি যেন বেশ নাম। হ্যাঁ, নামটাও যেমন সেকেলে, মেয়েটাও তেমন। তুই ভাবতে পারিস তানি, এই যুগে এসেও মেয়েটা গল্পের বই পড়ে। জীবনে একটাও পার্টি করেনি এই মেয়ে। নেশা ভাঙ তো অনেক দূরের কথা, সারাক্ষণ আছে খালি পড়াশোনা নিয়ে। ভদ্র সভ্য মেয়ে আর কি। ভদ্র না ছাই, ওগুলো বাইরের মুখোশ সমাজের কাছে, বাড়ির লোকের কাছে ভালো থাকার কায়দা। তুই জানিস তানি, আমার মা পর্যন্ত আমার থেকে বেশি ভালোবাসে এই মেয়েটাকে। সবাই ওকে ভালোবাসে, পছন্দ করে। আর আমায় দেখ, কেউ সহ্যই করতে পারে না। পৃথিবীর সব সুখ যেন ওর কপালেই লেখা আছে, আর আমার কপালে কিচ্ছু নেই, নাথিং। কি আর করা যাবে, সবার ভাগ্য তো আর সমান হয় না। তাই বলে তোর কি মনে হয় আমি ওকে এমন শান্তিতে থাকতে দেব? কিছুতেই না। ওর জীবন নরক বানিয়ে দেব আমি, ওর সব আনন্দ কেড়ে নেব আমি, কিছুতেই ওকে ভালো থাকতে দেব না। বলতে বলতে সামনে রাখা কাচের সুরা পাত্রে চুমুক দিল রাইমা। ওর চোখগুলো জ্বলতে থাকলো প্রতিশোধ স্পৃহায়। পাশাপাশি বসে আছেন রুক্মিণী দেবী এবং সুমিতা দেবী। একে অপরের সাথে সুখ দুঃখের কথা ভাগ করে নিচ্ছেন। অবশ্য রুক্মিণী দেবীর ক্ষেত্রে সুখের ভাগটাই বেশি, আর সুমিতা দেবীর ক্ষেত্রে দুঃখের। আমার কপালটাই খারাপ রে দিদি। রাইমার বাবা কত আগেই চলে গেলেন সব ছেড়ে, আর রাইমাটাও মানুষ হলো না। সত্যি, রাইমাটার যে কি হলো, তাও প্রার্থনা কর উপরওয়ালার কাছে, একদিন ঠিকই মতি ফিরবে ওর। আর ওর মতি, ওকে নিয়ে আর কোনো আশা নেই আমার। এখন আমার গায়ে হাত তোলে টাকা না দিলে। এই তো এখন বাইরে আছে, টাকায় টান পড়লেই এসে হাজির হবে আর শুরু করবে হুজ্জুতি। আমার তো এখনো বাইরে থাকলেই ভালো লাগে। প্রিয়কে নিয়েও আমার ভয় হয় রে। আজকালকার মেয়ে কখন কি করে বসে তার তো ঠিক নেই। তুই বৃথাই চিন্তা করিস, প্রিয়া অত্যন্ত ভালো মেয়ে। ও ভীষণ বুদ্ধিমতী, নিজের ক্ষতি হবে এমন কোনো কাজ ও কখনোই করবে না। না করলেই তো মঙ্গল। কথোপকথন চলতে থাকলো দুই মায়ের। পরিস্থিতির বিচারে অবশ্য তাদের অবস্থান অনেকটাই ভিন্ন, তবুও সবার উপরে তারা মা। সময় বহমান, স্রোতস্বিনী নদীর মতো সে বয়ে চলে। তার কোথাও দাঁড়ানোর বালাই নেই। সেই সময়ের স্রোতেই বয়ে গেছে পুরো একটা সপ্তাহ। প্রিয়ংবদা এই 7 দিনের প্রতিদিন ফুল পেয়েছে বিভিন্ন বাচ্চার থেকে, কিন্তু তারা কেউই সদুত্তর দিতে পারেনি যে এই ফুলের প্রেরক কে। আজ তাই প্রিয়ংবদা এসেছে ঐহিকার বাড়ি।
বিষয়টা অত্যন্তই গুরুত্বপূর্ণ, তাই প্রিয়ঙ্বদার মনে হয়েছে ঐহিকার সাথে আলোচনা প্রয়োজন ওর। এখনও ঐহিকার ঘরের বিছানায় বসে আছে। হঠাৎই নাচতে নাচতে ঘরে প্রবেশ করল ঐশী, ঐহিকার ছোট বোন। ঐশী ক্লাস 2তে পড়ে। আরে প্রিয় দিদি ভাই যে, কেমন আছো? দারুণ আছি ঐশী রানী, আপনি কেমন আছেন? ঐশী সবসময় ভালো থাকে। তারপর বলো, বিয়ের ডেট কবে ফিক্স করলে? ওই তো তোর বিয়ের পরের দিন। ইস, কি যে বলো না, লজ্জা লাগে তো। ঐশী হিন্দি চলচ্চিত্র জগতের নায়িকাদের মতো লজ্জা পেল খানিকক্ষণ। প্রিয়ঙ্বদার ওর হাবভাব দেখে পেট ফেটে হাসি পেলেও নিজেকে সামলালো ও। হয়েছে, থাক থাক, আর লজ্জা পেতে হবে না। পড়াশোনার কি খবর তোর? যা বাবা, এর মধ্যে পড়াশোনা কোথা থেকে এলো? আচ্ছা আগে বলো, তোমার রোল কত? 183। কেন? ছি, এত পেছনে? সবাই যে বলে তুমি ভালো স্টুডেন্ট। সবাইকে তাহলে মিথ্যে বলে রেখেছো, তাই না? তোমার থেকে তো আমি অনেক ভালো স্টুডেন্ট। আমার রোল 5। প্রিয়ঙ্বদা ওর কথা শুনে হাসবে না কাঁদবে বুঝে পেল না। অনার্সের রোল নাম্বার দিয়ে নাকি স্টুডেন্টের গুণমান বিচার করবে এই মেয়ে। ঐশীর এই সব উদ্ভট কথাবার্তার মধ্যেই ঘরে প্রবেশ করল ঐহিকা। ঐশীকে দেখি অগ্নি দৃষ্টি নিক্ষেপ করল ওর দিকে। এভাবে তাকানোর কি আছে? হ্যাঁ, সুন্দরী মেয়ে দেখিসনি নাকি জীবনে? সুন্দরী দেখিনি, কিন্তু বান্দরী দেখছি সামনেই। ফ্রিজে রাখা চকলেট আইসক্রিমের বারটা তুই খেয়েছিস? ছি ছি, কী সব কথাবার্তা! আমার মতো নিরীহ নিষ্পাপ একটা শিশু কখনো চুরি করে খেতে পারে? হাসালি বইন, তুই নিষ্পাপ হলে তো পৃথিবীতে কোনো পাপই অবশিষ্ট নেই আর। দেখ দিদি ভাই, এভাবে বললে কিন্তু আমি মানহানির মামলা করব তোর নামে। তোর মান আছে নাকি যে তার হানি হবে? ঐশী রেগে গিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। প্রিয়ঙ্বদা এবার হাসি চাপতে পারল না, হো হো করে হেসে উঠল। তোর বোনটা পাকনি অব দ্য ইয়ার ট্রফি পাবে রে ঐহিকা। যাক, এই বাহানে অন্তত একটু হাসলি তো তুই। সারাক্ষণ তোর গম্ভীর মুখ দেখে দেখে হাঁপিয়ে গিয়েছি আমি। আচ্ছা, অনেক ইয়ার্কি হয়েছে, এবার কাজের কথায় আয়। ফুলগুলোকে পাঠাচ্ছে জানার কোনো উপায় বের করতে পারলি? আপাতত তো আমার মাথায় কোনো বুদ্ধি নেই, কিন্তু তোর সমস্যাটাই বা কোথায়? ফুলই তো পাঠাচ্ছে, পাঠাতে থাকুক। বিষয়টা অত সহজ নয় যতটা তুই ভাবছিস। মানুষটা খারাপ কেউ তো হতে পারে, সেক্ষেত্রে তার কোনো প্রস্তাবে যদি আমি রাজি না হই তাহলে তো সে আমার ক্ষতিও করতে পারে। আমার মনে হয় না খারাপ কেউ হবে বলে। আর তাছাড়া তুই এত নিশ্চিত হচ্ছিস কিভাবে যে মানুষটা তোকে প্রেম প্রস্তাবই দেবে? তোকে বোনও তো বানাতে চাইতে পারে মানুষটা। আহারে, বেচারার হয়তো কোনো বোন নেই, ভাইফোঁটা নেওয়ার জন্য উতলা হয়ে পড়েছে সে। তুই না কোনো বিষয়ের গুরুত্ব বুঝিস না, সব কিছুতেই তোর ইয়ার্কি। আচ্ছা বাবা, কথা শোনাস না। তুই বরং এক কাজ কর, ফুলগুলো রিসিভ করা বন্ধ করে দে। তাহলেই এই গোপন প্রেরক সামনে আসবে, তখন দেখে নিস ভালো মানুষ নাকি খারাপ মানুষ। আমি 100% নিশ্চিত খারাপ কেউই হবে, না হলে এভাবে আড়ালে থাকবে কেন? আর যদি ভালো কেউ হয় তাহলে সবার আগে বিয়ের কার্ডটা আমার বাড়িতে পাঠাস। অসভ্যের মতো কথাবার্তা বন্ধ কর ঐহিকা। হ্যাঁ, আমি তো অসভ্যই। এই, তোর বয়স কত রে? 19 বছর। কেন? সাবালিকা হয়ে গেছিস, এখন বিয়ে করলে পুলিশ ধরবে না। বিষয়টা পুলিশের নয়, বিষয়টা আমার নিজস্ব ঐহিকা। আমি জীবনে কিছু করে দেখাতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। বিয়ে তো অনেক দূরের কথা, সামান্য কোনো সম্পর্কেও নিজেকে জড়াতে চাই না আমি। এখন কোনো বন্ধনে আবদ্ধ হওয়া মানে নিজের কেরিয়ারকে দূরে ঠেলে দেওয়া, আর সেটা আমি কখনোই করব না। জীবন বারবার সুযোগ দেয় না। আমি পরিবারকে পাশে পেয়েছি নিজের পরিচয় তৈরি করার লড়াইয়ে, আর সেই সুযোগ হাতছাড়া করার মতো বোকা আমি নই। এক নাগারে কথাগুলো বলে থামল প্রিয়ঙ্বদা। ওর দুই চোখে প্রত্যয়ের আভাস, ওর মনে দৃঢ় সংকল্প, কিছুতেই নিজেকে কোনো সম্পর্কে জালে জড়াতে দেবে না ও। কোনো পুরুষকে প্রবেশ করতে দেবে না ওর মনে বা জীবনে, অন্তত এখন তো নয়ই। মানব জীবন বড় ব্যস্ত, সর্বদাই কোনো এক অজানা লক্ষ্যে ছুটে চলেছে সবাই। জীবনটা যেন ঘোড়া দৌড়ের মাঠ। তো এমনই এক ব্যস্ত সকালে রিকশা ধরার জন্য দাঁড়িয়ে আছে প্রিয়ঙ্বদা। এমন সময় একটি বাচ্চা ছেলে হাতে ফুলের তোড়া নিয়ে এগিয়ে আসলো ওর দিকে। দিদি, এই ফুলগুলো তোমার জন্য। কে দিয়েছে ফুলগুলো? ওই যে, ওই সাদা শার্ট পরা দাদাটা। তোমার সাদা শার্ট পরা দাদাকে গিয়ে বলে দিও আমি এই ফুল নিতে পারবো না। যে সমস্ত কাপুরুষরা আড়ালে থেকে কাজ করে তাদের দেওয়া কোনো কিছুই আমি গ্রহণ করি না। বেশ কড়াভাবেই কথাগুলো বলল প্রিয়ঙ্বদা। বাচ্চাটার মুখটা নিমেষে ম্লান হয়ে গেল, মাথা নিচু করে চলে গেল বাচ্চাটা।
প্রিয়াঙ্গদার খারাপ লাগলো বাচ্চাটার জন্য। সে বেচারা তো শুধু নির্দেশ পালন করতে এসেছিল। না, কথাগুলো এত রূঢ়ভাবে না বললেও হতো, মনে মনে ভাবল প্রিয়ঙ্বদা। ওর ভাবনায় ছেদ ঘটিয়ে বেজে উঠল ওর মোবাইল ফোন। প্রিয়ঙ্বদা অবাক হলো, এই সময় তো কারো ফোন করার কথা না। ব্যাগ থেকে ফোনটা বের করে দেখল অহিকার নম্বর ভেসে উঠেছে স্ক্রিনে। ও রিসিভ করলো কলটা। হ্যালো, কি ব্যাপার, এখন কল করলি হঠাৎ? কোথায় আছিস তুই এখন? কলেজ যাব, রাস্তায় দাঁড়িয়ে আছি রিক্সা ধরবো বলে। কলেজ যেতে হবে না আজ, তুই আমাদের বাড়ি চলে আয়। তোদের বাড়ি কেন? আয়, আসলেই জানতে পারবি। অহিকা কলটা কেটে দিল। প্রিয়ঙ্বদা একটু ভাবল কি কারণ হতে পারে অহিকার এই হঠাৎ তলবের, কিন্তু ও ভেবে কোনো কুল কিনারা পেল না। তাই ও বাধ্য হয়েই রওনা দিল অহিকাদের বাড়ির উদ্দেশ্যে। অহিকার বাড়িতে গিয়ে কলিং বেল চাপতেই একটুক্ষণের মধ্যে দরজা খুললেন অহিকার মা। প্রিয়ঙ্বদাকে দেখে তিনি সামান্য হাসলেন, তারপর ইশারা করলেন ভেতরে যাওয়ার জন্য। প্রিয়ঙ্বদা অহিকাদের বৈঠকখানায় এসে দেখল অহিকা টিভি দেখছে। এই মুহূর্তে টিভিতে সম্প্রচার হতে থাকা খবরটায় চোখ আটকে গেল প্রিয়ঙ্বদার। বাড়িতে প্রচুর পরিমাণে মাদক দ্রব্য সঞ্চিত রাখার অপরাধে গ্রেপ্তার হলেন মানব কর্মকার। তিনি পেশায় অধ্যাপক ছিলেন, সম্প্রতি অবসর নিয়েছেন। প্রিয়ঙ্বদা গিয়ে সোফায় অহিকার পাশে বসে পড়ল। ওর ধাতস্থ হতে একটু সময় লাগল। অহিকায় প্রথম মুখ খুলল। দেখলি, পাপীরা ঠিকই শাস্তি পায়, সে তাড়াতাড়ি হোক বা দেরিতে। শাস্তি তো মাত্র একটা পাপের জন্য পাচ্ছে অহিকা, বাকি পাপগুলোর শাস্তি কে দেবে? অপেক্ষা কর, সময় আসলে সব হবে। প্রিয়ঙ্বদা ঝাঁপ দিল স্মৃতির অতলে। তখনও সবে কলেজে ভর্তি হয়েছে। এমকে স্যার ওরফে মানব কর্মকারকে একটা অ্যাসাইনমেন্টের ব্যাপারে কিছু প্রশ্ন করেছিল। উনি বলেছিলেন ছুটির পর দেখা করতে। ছুটির পর প্রিয়ঙ্বদা বহুক্ষণ দাঁড়িয়েছিল। উনি এসেছিলেন কলেজ যখন প্রায় পুরোই ফাঁকা তখন। অ্যাসাইনমেন্ট বোঝানোর অছিলায় সেদিন চূড়ান্ত অসভ্যতা করেছিলেন তিনি। চেষ্টা করেছিলেন প্রিয়ঙ্বদার শ্লীলতাহানি করার। কোনো মতে পালিয়ে বেঁচেছিল প্রিয়ঙ্বদা। এই ঘটনার কথা কেউ জানে না এক অহিকা ছাড়া। প্রিয়ঙ্বদা জানায়নি কাউকে, কারণ ওর কাছে কোনো প্রমাণ ছিল না। আর এমকে স্যার যেরকম ভালো মানুষের মুখোশ পরে ঘুরে বেড়ান, তাতে প্রমাণ ছাড়া ওর কথা বিশ্বাস করতো না কেউই। উল্টে ওর নামে বদনাম ছড়িয়ে বেড়াতো সবাই। এটাই তো আমাদের সমাজে মেয়েদের অবস্থা। স্মৃতিচারণ করতে করতে কেঁদে ফেলল প্রিয়ঙ্বদা। অহিকা জড়িয়ে ধরল ওকে। আমার সাথে যা করেছে তা আরও কত মেয়ের সাথে করেছে কে জানে। মানুষরূপী পশু একটা। প্রিয়ঙ্বদার কান্নার বেগ বাড়ছে। সেই কান্নায় কষ্টের সাথে মিশে আছে রাগ, ক্ষোভ। মনকে শান্ত কর প্রিয়। যে খারাপ করে তার সাথে যে ভালো হয় না তা তো দেখলি। সব দোষেরই বিচার হবে একদিন, দেখে নিস। আমি কি চাই বলতো অহিকা? সারা জীবন জেলে পচে মরুক ওই নোংরা লোকটা। অহিকা কোনো জবাব দিল না। ও শুধু প্রিয়ঙ্বদাকে শক্ত করে জড়িয়ে ধরে বসে রইল। কাঁদুক মেয়েটা একটু, কাঁদলে মন হালকা হয়। ও নিজেও যদি এভাবে কাঁদতে পারত। কলেজে এসে বিস্তর ঘোরাঘুরির পরও প্রিয়ঙ্বদাকে খুঁজে পেল না অভ্র। মেজাজটা বিগড়ে গেল ওর। কত করে ভেবে এসেছিল আজই প্রিয়ঙ্বদাকে জানিয়ে দেবে ওর ভালোবাসার কথা। শুভ কাজে দেরি করে লাভ নেই। না, সব ভেস্তে গেল। বিরক্ত হয়ে ক্যাম্পাসের একটা গাছের তলায় বসে পড়ল অভ্র। পাশ থেকে ওর বন্ধু শুভ্র বলল, না ভাই, আজ তোর প্রেয়সী আসেনি কলেজে। প্রিয়ঙ্বদা তো সাধারণত কামাই করে না। আরে করে না বলে কি একদিনও করতে পারে না নাকি? হ্যাঁ, তা পারে। কি জানি কি হলো মেয়েটার, অসুস্থ তো হতে পারে। অত ভাবিস না, তুই বরং এটা ভাব, ও যদি তোর প্রস্তাবে রাজি না হয় তখন কি করবি? রাজি তো ওকে হতেই হবে। অভ্র দাস পছন্দ করেছে ওকে। কত মেয়ে পড়ে থাকে এই অভ্রর পেছনে, সেখানে আমি নিজে থেকে ওকে চাইছি। রাজি না হয়ে যাবে কোথায়? তাও যদি রাজি না হয়। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে আমি ভালোই জানি শুভ। অভ্র হাসল, বড় অর্থপূর্ণ সেই হাসি। হাসতে হাসতেই একটা সিগারেট ধরালো অভ্র। সিগারেটের ধোঁয়ায় আবছা হয়ে উঠল ওর মুখটা। সেই মুখের দিকে তাকিয়ে রইল শুভ। নিজের চাহিদা পূরণের জন্য অভ্র কতটা হিংস্র হতে পারে তার কেউ না জানলেও শুভ ভালোই জানে। কাচের ফুলদানিটা মাটিতে আছড়ে ফেলল রাইমা। গুঁড়ো গুঁড়ো হয়ে সারা মেঝে ছড়িয়ে গেল সেটা। মায়ের দিকে আঙুল তুলে গর্জন করে উঠল, ভালোই ভালোই বলছি মা, চুপচাপ 20,000 বের করে দাও। দেব না আমি। আর অত টাকা আমি পাবই বা কোথায়? নাটক করো না মা, বাবার এতগুলো টাকা সব গেল কোথায়? আর তোমার গয়নাও তো নেহাত কম নেই। সেই গয়নার কতগুলো তোর পেছনে গেছে তার হিসেব রেখেছিস? আর এত টাকা দিয়ে করবিটা বা কি শুনি? প্রিয়াকে দেখে শিখতে পারিস তো, কত ভদ্র, কত সাশ্রয়ী মেয়েটা।
প্রিয়া মানে তোমার ওই দিদির মেয়ে প্রিয়ংবদা? প্লিজ মা, ওই 3rd ক্লাস মেয়েটার থেকে অন্তত আমায় শিখতে বলো না। ও যদি 3rd ক্লাস হয় আর তুই যদি 1st ক্লাস হোস, তাহলে আমার কাছে 3rd ক্লাসই ভালো। পরের মেয়ের অত গুণগান গেও না মা। আর এখনও বলছি, ভালো চাও তো দিয়ে দাও টাকাটা, না হলে কি করবি? মেরে ফেলবি আমায়? আরে না না, সোনার ডিম পাড়া হাঁসকে মেরে ফেলার মতো বোকা আমি নই। তবে হ্যাঁ, তোমাদের সবার আদরের প্রিয়ার কাছ থেকে এতদিন ধরে তোমরা যা গোপন করে আসছো, সেই সব কথা আমি বলে দেবো ওকে। কি জানি নরম মনের মেয়ে তো, বেচারি সহ্য করতে পারবে কি না। আমাদের বাড়ির মামলায় ওকে কেন টানছিস রাই? ওই মেয়েটার কি দোষ? দোষ নেই, সত্যি করে বলো তো মা, নেই ওর কোনো দোষ? ও না থাকলে আজ আমি সবার প্রিয় হতাম, সবাই আমায় ভালোবাসতো। ওর তো থাকার কথাও না, তাহলে কেন আছে ও? কেন আমাকে সবার কাছে খারাপ করে দিচ্ছে ও? ও তো দোষী মা, সবচেয়ে বড় দোষী ও। তুই সবার কাছে খারাপ, নিজের দোষে হয়েছিস রাই, ওর দোষে না। অন্যকে দোষারোপ করাটা ছাড়, এখনও সময় আছে, শুধরে নে নিজেকে। যথেষ্ট হয়েছে মা, আর তোমার বকবক শুনতে চাই না আমি। এখনের মতো আমি চলে যাচ্ছি, তবে হ্যাঁ, কাল সকালে আসবো আবার। তখন যেন টাকাটা পাই আমি, আর না হলে তো বলেইছি আমি কি করব। আর জানো নিশ্চয়ই, রাইমা যা বলে তাই করে। রাইমা বেরিয়ে এলো বাড়ি থেকে, রাস্তায় এসে নিজের মনেই বলে উঠল, টাকা তুমি দাও আর না দাও মা, প্রিয়ংবদা তো সবটা জানবেই। কতদিন আর আড়ালে রাখবে সত্যিটা? শুধু টাকা দিলেও দেরিতে জানবে, আর না দিলে তাড়াতাড়ি। আমি তো ওকে বলবই সব, হাজার হোক দিদি হিসেবে একটা দায়িত্ব তো আছে আমার, তাই না? বলে নিজের মনেই হাসলো ও। তারপর একটা হিন্দি গান গুনগুন করতে করতে এগিয়ে গেল সামনের দিকে। কিছু কিছু সকাল বেশ প্রশান্তির হয়, মন মেজাজ সবই উৎফুল্ল থাকে। তেমনই আজকের সকালটা। প্রিয়ংবদা খুবই আনন্দে আছে আজ। কারণটা অবশ্যই এমকে স্যারের গ্রেফতারি। সময় মতোই আজকে কলেজে এসেছে প্রিয়ংবদা, ওর সাথেই আছে অহিকাও। ওরা দুইজন একসাথেই কলেজে এসেছে আজ। ক্লাস না থাকায় কলেজ ক্যাম্পাসে ঘোরাঘুরি করছিল ওরা দুজন। এমন সময় অহিকা অভ্রকে আসতে দেখল। প্রিয়ংবদাকেও ডেকে দেখালো। প্রিয়ংবদা অভ্রকে দেখে ওখান থেকে দ্রুত চলে যাওয়ার উপক্রম করলো, কিন্তু লাভ হলো না, অভ্র দেখে ফেলেছে ওদের। প্রিয়ংবদা দাঁড়াও, তোমার সাথে কথা আছে আমার। বাধ্য হয়ে দাঁড়াতে হলো, যদিও প্রিয়ংবদা বা অহিকা কারোরই ইচ্ছা ছিল না দাঁড়ানোর। অভ্র এসে প্রিয়ংবদার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। প্রিয়ংবদার দিকে এগিয়ে দিল একটা গোলাপ। আমি তোমার প্রেমে পড়ে গেছি প্রিয়ংবদা, তুমি কি আমার প্রেমিকা হবে? এমন বোকা বোকা প্রেম নিবেদন শুনে অহিকার অত্যন্তই হাসি পেল, কিন্তু নিজেকে সামলে নিল। এদিকে প্রিয়ংবদা তো রেগে আগুন। এসব কি অসভ্যতা অভ্রদা? এভাবে খোলা ক্যাম্পাসে তুমি একটা মেয়েকে প্রপোজ করছো? তার মানে গোপনে ফুলগুলো তুমিই পাঠাচ্ছিলে, তাই না? ভাবলে কি করে যে প্রিয়ংবদা গাঙ্গুলি তোমার সাথে প্রেম করবে? ফুল? কিসের ফুল? আমি তো কোনো ফুল পাঠাইনি। তোমার কোনো ভুল হচ্ছে প্রিয়ংবদা। মিথ্যে কথা বলো না অভ্রদা, আর শুনে রাখো, ভুল করেও আর কোনোদিন আমার সাথে কথা বলতে আসবে না। কাজটা ঠিক করলে না প্রিয়ংবদা? অভ্র দাসকে প্রত্যাখ্যান করার মাসুল তোমায় দিতেই হবে। দিতে হবে, দেব। তবুও তোমার মতো কারোর সাথে প্রেম করব না আমি। চল অহিকা, এখানে থাকার আর কোনো মানে হয় না। অহিকার সাথে ওখান থেকে চলে গেল প্রিয়ংবদা। অপমানিত অভ্র দাঁড়িয়ে রইল ওদের যাত্রাপথের দিকে এক দৃষ্টে তাকিয়ে। ইংরেজিতে একটা প্রবাদ আছে, মর্নিং শোস দ্য ডে। তবে সবসময় যে এই প্রবাদটা চলে না, তার প্রকৃষ্ট উদাহরণ আজকের দিনটা। আজ যেন কিছুই ঠিকঠাক হচ্ছে না, অথচ সকালটা কত সুন্দর ছিল। প্রিয়ংবদার অহিকা কলেজ ছেড়ে বেরিয়ে এসেছে। আজকের ক্লাস করবে না ওরা। কলেজ থেকে ওদের বাড়ি ফেরার জন্য প্রথমে বাসে উঠতে হয়, তারপর রিক্সা ধরতে হয়। ওরা রওনা দিল বাস স্ট্যান্ডের দিকে। কলকাতা শহরের রাস্তা, সর্বদাই ভিড় থাকে সেখানে। সেই ভিড়ের মধ্যে চলার পথে কারোর সাথে ধাক্কা লাগলো প্রিয়ংবদার। ঘাড় ঘুরিয়ে সেই ক্ষমা চাইতে যাবে, তখনই দেখতে পেল যে যার সাথে ওর ধাক্কা লেগেছে সে আর কেউ না, স্বয়ং রাইমা। রাইমাও দেখেছে ওকে। রাইমা ওর হাতটা ধরে টেনে তুলনামূলক ফাঁকা জায়গায় নিয়ে এলো। তোর সমস্যাটা কি প্রিয়া? সব সময় আমার লাইফে এসে ঝামেলা করতে হয় তোর? অদ্ভুত কথা বললি রাইমাদি। আমি কি তোকে ইচ্ছা করে ধাক্কা দিয়েছি নাকি? রাস্তা চলার পথে কারোর সাথে ভুল করে ধাক্কা লাগতেই পারে না। তুই তো কিছুই ইচ্ছা করে করিস না, সবই তোর ভুল করে হয়ে যায়। ভুল করে আমার জীবনে এত সমস্যা সৃষ্টি করে রেখেছিস। ভুল করে মরে কেন যাস না তুই? ভদ্রভাবে কথা বল রাইমাদি। আর বলতেটা কি চাইছিস তুই? তোর জীবনে আমি কি সমস্যা সৃষ্টি করেছি? কিছুই তো জানিস না তুই। না জানাই অবশ্য স্বাভাবিক, কেউ জানতে দিলে তো জানবি। তবে হ্যাঁ, জানতে পারবি সবই, খুব তাড়াতাড়ি। আমি বলবো তোকে সব। কি বলবি শুনি? কি এমন বিশেষ কথা জানিস তুই আমার সম্পর্কে? শুধু আমি না প্রিয়া, তুই ছাড়া সবাই জানে। আর সবাই মিলে তোর থেকে সবটা লুকিয়ে রেখেছে। কি সেটা? জানিস যখন বলছিস না কেন, বলে দে। তাহলেই তো হয়ে যায়।
অপেক্ষা কর প্রিয়া, অপেক্ষা কর। অপেক্ষার ফল মিষ্টি হয়, এক্ষেত্রে অবশ্য তেতেও হতে পারে, সেটা আলাদা বিষয়। এইটুকু বলেই চলে গেল রাইমা। অহিকা এতক্ষণ নীরব দর্শক হয়ে শুনছিল সব। এখনো মুখ খুলল, এটা তোর সেই বখাটে কাজিন, তাই না প্রিয়? ঠিকই ধরেছিস। এগুলো কি বলে গেল? আমার তো মাথার উপর দিয়ে গেল সব। আমিও বুঝলাম না রে কিছু, কিন্তু ওর কথা নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই। রাগের মাথায় কি না কি বলেছে, তাই হবে হয়তো। আচ্ছা চল, বাড়ি চল। ওরা পুনরায় রওনা দিল বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। সন্ধে হয়ে গেছে। অহিকাদের বাড়ি থেকে বাড়ি ফিরছে প্রিয়ঙ্বদা। এতক্ষণ ওখানে ছিল, দুপুরের খাওয়াটাও ওখানেই সেরেছে। অহিকাদের বাড়ি থেকে ওদের বাড়ি 15 মিনিটের হাঁটা পথ। চাইলে অবশ্য টোটো করেও আসা যায়, কিন্তু প্রিয়ঙ্বদা হাঁটতেই পছন্দ করে। আনমনা হয়ে হাঁটছিল। মাথায় ঘুরছে বিভিন্ন চিন্তা। অভ্রর কথাটা ভাবছেও। অভ্র বলল ও ফুল পাঠায়নি, তাহলে কে পাঠিয়েছে? কারণ অভ্র যখন সবার সামনে প্রপোজ করতে পেরেছে, তখন ফুল পাঠানোর কথা অস্বীকার করবে কেন? আর রাইমাও তো কি সব বলে গেল উল্টোপাল্টা, কি নাকি সবাই জানে আর ও জানে না। কি এমন কথা থাকতে পারে যেটা ওর থেকে লুকোবে সবাই? এইসব নানান কথা ভাবতে ভাবতে হাঁটছিল। তাই রাস্তার পড়ে থাকা একটা পাথরও খেয়াল করেনি, যথারীতি হোঁচট খেলো ওটায়। হুমড়ি খেয়ে পড়তে গিয়েও পড়ল না, কারণ কেউ একটা ধরে ফেলেছে ওকে। একটু সাবধানে চলুন মিস, এভাবে যেখানে সেখানে পড়ে গেলে হবে। সামনে একজন শার্ট প্যান্ট পরিহিত 6 ফুট লম্বা সুদর্শন যুবককে দেখতে পেল প্রিয়ঙ্বদা। নিজেকে একটু সামলে নিয়ে বলল, ধন্যবাদ পড়ে যাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য। স্বাগত জানাই আপনার এই ধন্যবাদকে। তা মিস, ফুলগুলো কেমন লেগেছিল? প্রথমে প্রিয়ঙ্বদা চমকে উঠল। এই তাহলে সেই প্রেরক? তারপরই ওর রাগ উঠে গেল। ও, তার মানে ফুলগুলো আপনি পাঠাচ্ছিলেন? কেমন অসভ্য লোক আপনি! এভাবে কেউ একটা মেয়েকে ফুল পাঠায়? আরে আমি তো বন্ধুত্ব করতে চেয়ে ফুলগুলো পাঠিয়েছিলাম। আপনি তো অন্য কিছুও ভেবে নিলেন। প্রিয়ঙ্বদার অহিকার কথা মনে পড়ে গেল। অহিকা বলেছিল বোন বানানোর কথা, আর ইনি বন্ধুত্বের কথা বলছেন। যাক, তাও অভ্রর মতো কিছু না। বন্ধুত্ব তো নিজে এসে করা যায় নাকি? ওইভাবে আড়াল থেকে ফুল পাঠাতে হয়? হে হে, আসলে আমি একটু ভীতু গোছের আছি, মেয়েদের ভয় পাই একটু। বাহ, খুব ভালো কথা। তা আপনার নামটা কি শুনি? অংশুমান রায়চৌধুরী। জীবনে কিছু কিছু ঘটনা হঠাৎই ঘটে যায়, মনের মধ্যে কিছু অজানা অনুভূতির সঞ্চার হয়, যার নাম জানা যায় না। প্রিয়ঙ্বদা বিছানায় শুয়ে সন্ধেবেলার ঘটনাটার কথা ভাবছিল সন্ধ্যায়। তা আপনার নামটা কি শুনি? অংশুমান রায়চৌধুরী। আপনি কি স্টুডেন্ট নাকি? লেখাপড়ার পার্ট অনেক আগে চুকিয়ে ফেলেছি, বর্তমানে আমি একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। তাহলে তো আপনি অনেক বড় আমার থেকে। বাচ্চা মেয়ের সাথে বন্ধুত্ব করবেন? অংশুমান সামান্য হাসল, তারপর এক হাত দিয়ে মাথার চুলগুলো একবার উল্টে নিয়ে বলল, বাচ্চা আর আপনি? বয়স কত আপনার? 19 বছর। আমি 24, মাত্র 5 বছরের বড়। মাত্র? মাত্রই। বেশ, একটা কথা বলি? বলুন। এই আপনি আগে ব্যাপারটা বাদ দিয়ে তুমি করে বলা যায় না? আপনি শব্দটা যেন বড় দূর দূর ব্যাপার থাকে। ঠিক আছে, তুমি করেই বলবো না হয়। আর একটা কথা। বলুন, মানে বলো। আমাকে দাদা বলবেন না প্লিজ, বুড়ো বুড়ো মনে হয় নিজেকে। প্রিয়ঙ্বদা হেসে দিল, তারপর ঘাড় নেড়ে সম্মতি জানালো। আচ্ছা মিস্টার অংশুমান রায়চৌধুরী, আসি আমি। বেশি দেরি হলে মা চিন্তা করবে। অবশ্যই অবশ্যই। প্রিয়ঙ্বদা হাঁটা দিল নিজের বাড়ির পথের দিকে। অংশুমান দাঁড়িয়ে রইল যতক্ষণ না প্রিয়ঙ্বদা চোখের আড়াল হয় ততক্ষণ পর্যন্ত। বর্তমানে সদা সতর্ক প্রিয়ঙ্বদার মন কেন জানি আজ বড্ড অসতর্ক হয়ে পড়ছে। কিছুতেই বাদ মানছে না সে। যতবারই অংশুমানকে খারাপ মানুষ বলে কল্পনা করতে যাচ্ছে, ততবারই ব্যর্থ হচ্ছে। কেন জানি অংশুমানকে বন্ধু হিসেবেও মানতে পারছে না ও। আরও উঁচু কোনো স্থান যেন অংশুমানের। এই অদ্ভুত অনুভূতির কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছে না প্রিয়ঙ্বদা। না, কালকে অহিকার সাথে কথা বলতে হবে। অহিকাই একমাত্র বলতে পারবে যে ঠিক কী ঘটেছে ওর সাথে। হাজার হোক, অহিকা ওকে চেনে সব থেকে ভালো। ওর নিজের অনুভূতির খোঁজ ওর থেকে বেশি থাকে অহিকার কাছে। ছাদে বসে আছে অহিকা, ওর 2 গাল দিয়ে বেয়ে চলেছে জলধারা। হ্যাঁ, কাঁদছে ও। সবসময় হাসি খুশি থাকা মেয়েটা কাঁদছে। আসলে বাইরের সবচেয়ে খুশি মানুষটা হয়তো ভেতরের সব থেকে দুঃখী হয়। কেন আমার সাথে এমন হয় সব সময়? কেন অংশুমান প্রিয়কে পছন্দ করলো? সুন্দর তো আমিও, তবে কেন আমি নই ওর পছন্দের তালিকায়? আমি কেন শুধুই ওর ভালো বান্ধবী? অংশুমান অহিকার বাবার বন্ধুর ছেলে,
ছোট থেকেই ওরা একে অপরকে চেনে। বহুকাল আগে অহিকার মনে অংশুমানকে নিয়ে অনুভূতি জেগেছিল। অহিকা জানে সে অনুভূতির নাম। এই অনুভূতি হলো প্রেমময় অনুভূতি। অংশুমানের কাছে অবশ্য অহিকা ছিল বোন, বান্ধবী। ওদের সম্পর্ক এমনিতে খুবই ভালো, তাই অংশুমান যখন প্রিয়ঙ্বদার প্রেমে পড়ে সবার আগে জানিয়েছিল অহিকাকে, আর বারণ করেছিল প্রিয়ঙ্বদাকে কিছু বলতে। অহিকা বলেও নি, প্রথম থেকে সব কিছু জেনেও। অহিকা জানতই অংশুমান ওকে বান্ধবী ব্যতীত অন্য কোনো চোখে দেখবে না। তাও যেন আজ ওর কষ্ট হচ্ছে, মনে হচ্ছে হেরে গেছে ও। পরক্ষণে অবশ্যই কষ্ট চলে গেল। চোখ মুছল অহিকা। ছি, আমি কী সব ভাবছি। প্রিয় তো আমারই বান্ধবী, এই পৃথিবীতে আমার সব থেকে কাছের মানুষ। তার আনন্দে আমি কেন কষ্ট পাবো? আমার তো খুশি হওয়া উচিত। না, আমি বাংলা সিরিয়ালের ভিলেন হতে পারবো না। প্রেমের জন্য এত সুন্দর একটা বন্ধুত্ব নষ্ট করতে পারবো না আমি। এবার আমাকে চেষ্টা করতে হবে যেন প্রিয় অংশুমানকে বোঝে, যেন মিল হয় ওদের। অহিকা উঠে দাঁড়ালো। ঘরে যাবেও এখন। বন্ধুত্বের জন্য মানুষ কত কি করে, আরও একটা ছেলেকে ছাড়তে পারবে না। না অহিকা, তোকে পারতেই হবে। বাড়িতে এসে কলিং বেল চেপে দরজায় দাঁড়িয়ে রইল অংশুমান। বেশ খানিকক্ষণ পর দরজা খুলল অস্মিতা, ওর বোন। অস্মিতার মুখ বেশ গম্ভীর। কি ব্যাপার, এরকম বাংলার পাঁচের মতো মুখ বানিয়ে রেখেছিস কেন? মা সব জেনে গেছে। জেনে গেছে? কি জেনে গেছে? প্রিয়ঙ্বদার ব্যাপারটা? বইন, এবার আমার কি হবে? তুই একটু সামলাতে পারবি না মাকে? কিভাবে জানলো সব? যা, আমার ঘর থেকে আমার জামাকাপড় এনে দে, আমি গৃহত্যাগী হব। অস্মিতা হেসে দিল হো হো করে। তারপর কোনো মতে হাসি থামিয়ে বলল, ওরে গর্ধব, মা বাড়ি নেই, আয় ভেতরে আয়। আর কেউ কিছু জানতেও পারেনি। উফ, ভয় ধরিয়ে দিয়েছিলি। আমার হৃৎপিণ্ড খুলে হাতে চলে এসেছিল প্রায়। বলতে বলতে ভেতরে এলো অংশুমান। জুতো ছেড়ে ড্রয়িং রুমে গিয়ে বসে পড়ল। অস্মিতাও দরজাটা আটকে ওর পাশে এসে বসলো। এবার বল, কি খবর ওইদিকে? দেখা হয়েছিল? হ্যাঁ। কথা হয়েছে? হ্যাঁ। তাহলে আর কি, হয়েই তো গেল সব। আর চিন্তা নেই, এবারই তো আসল সংগ্রাম বইন। মিস প্রিয়ঙ্বদা গাঙ্গুলিকে মিসেস প্রিয়ঙ্বদা রায়চৌধুরী বানানোর সংগ্রাম। অংশুমান হাসল, বড় প্রশান্তির সেই হাসি। আজ প্রিয়ঙ্বদার মন বেশ উৎফুল্ল। কলেজে এসে একটা ক্লাস অফ পেয়ে ও আর অহিকা ক্যাম্পাসে একটা ফাঁকা জায়গায় এসে বসেছে। অন্যান্য দিনের তুলনায় অহিকা চুপচাপ, বরং প্রিয়ঙ্বদার মুখ দিয়ে কথার ফুলঝুরি ছুটছে। অহিকা, তোকে এমন একটা খবর দেব যা তুই ভাবতেও পারবি না। তাই নাকি? তা তুই সাংবাদিক হয়ে গেলি কবে? আরে ইয়ার কি না, আমি সিরিয়াস কথা বলছি। ও আচ্ছা তাই, আমি তো বুঝতেই পারিনি। শোন না, ওই ফুলগুলোকে পাঠাচ্ছিল আমি জেনে গেছি। কি সত্যি বলছিস? কে সে? চোখে মুখে যথাসম্ভব বিস্ময় ফুটিয়ে তুলল অহিকা। সবকিছু জেনেও সত্যিটা গোপন করেছেও এতদিন। এখন যেন প্রিয়ঙ্বদা কিছুতে সেটা টের না পায়। যদিও যা করেছে প্রিয়ঙ্বদার ভালোর জন্যই করেছে, কিন্তু সেটা তো কেউ বুঝবে না। হ্যাঁ রে হ্যাঁ, সত্যি। তা ছেলেটা নিশ্চয়ই খুব খারাপ কেউ, তাই না? তোর সাথে দেখা হয়েছে তার, তুই কি করলি? আচ্ছা মতন ধমকে দিয়েছিস না? উফ অহিকা, বড্ড বকিস তুই। দেখা হয়েছে আমার সাথে, নাম অংশুমান। তবে আমার না ছেলেটাকে বিশেষ খারাপ বলে মনে হলো না। আর মজার কথা কি জানিস অহিকা? বাব্বা, এখানে মজাও আছে। তবে আমার কিন্তু সন্দেহ আছে, ছেলেটা যদি আতঙ্কবাদী হয় তাহলে তোর কি হবে প্রিয়? আরে বলছি তো ওসব কিছু না, তুই আমার কথা শোন। তুই বলেছিলি না ছেলেটা আমাকে বোন বানাতে চাইতে পারে। তা বলেছিলাম বটে। তো তোকে কি বলেছে? ভাইফোঁটায় নিমন্ত্রণ করতে? আরে না রে বই না, সে আমায় বন্ধু বানাতে চায়। বন্ধু থেকে না বিশেষ বন্ধু, আর তারপর অন্য কিছু হয়ে যাস। কি বলতে চাস? হে হে, কিছু না। তা ছেলেটা ভালো তো? ভদ্রসভ্য তো? চাকরি বাকরি করে নাকি পড়াশোনা? বাড়িতে কে কে আছে? এত কিছু জেনে তুই কি করবি? না মানে, আমার একমাত্র বান্ধবীর প্রতি আমার তো কিছু দায়িত্ব আছে নাকি? এমনি এমনি তো আর কারো হাতে সমর্পণ করতে পারি না তোকে। এখানে সমর্পণ করার কথা আসছে কোথা থেকে? আহারে আমার বাচ্চাটা, তুমি বুঝবা না, তুমি এখনো অনেক ছোট আছো। তুই আর কি ছাড়া বাঁচবি না বল? তোর জন্য আমার কাছে একটা চাকরি আছে, স্ট্যান্ড আপ কমেডিয়ানের চাকরি। ধুর, ওসব বাদ দে। আমার কথায় যুক্তি আছে কিনা দেখ। তুই আর যুক্তি, ভিন্ন মেরুর দুটো বিষয়। আচ্ছা প্রিয়, তুই তো ছেলেদের থেকে দূরে থাকিস। তা থাকি। ক্লাস 9 থেকে প্রেম প্রস্তাব আসছে, একটাতেও সম্মতি জানিয়েছিস? না। অনেক ভালো ছেলেও এসেছে তোর জীবনে, পাত্তা দিয়েছিস তাদের? না। এবার বল, অংশুমানকে কেন পাত্তা দিলি? মাত্র তো একদিন কথা বলেছিস, চিনিস না, জানিস না, কেন রাজি হলি তার বন্ধুত্বের প্রস্তাবে? আমি জানি না অহিকা, তবে আমি না করতে পারিনি ওকে। কেন জানি না, আমার মন বলছে ছেলেটা ভালো, মনের কথা কি ফেলতে পারি? আর বন্ধুত্ব তো খারাপ কিছু নয়। সত্যি করে বল তো প্রিয়, শুধুই বন্ধুত্ব? অন্য কোনো অনুভূতি জাগেনি তোর মনে? মিথ্যে বলবো না, তবে আমি জানি না আমার সাথে ঠিক কি হচ্ছে। আমি জানি, বলি? বল, তুই প্রেমে পড়েছিস প্রিয়, মেনে নে এটা। অত্যন্ত গম্ভীরভাবে বলল অহিকা কথাটা।
প্রিয়ংবদা ওর মুখের দিকে তাকিয়ে রইল বেশ খানিকক্ষণ। এই প্রথমবারও বুঝতে পারল না অহিকা মজা করছে না সিরিয়াসলি বলছে। সারাদিন কলেজ থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরছে প্রিয়ংবদা। বাড়ি গিয়ে একটু শান্তিতে রেস্ট নেবে, তখনও জানে না বাড়িতে গিয়ে কি অপেক্ষা করছে ওর জন্য। কলিং বেল চাপতে রুক্মিণী দেবী এসে দরজা খুললেন। ওনার মুখ থমথমে। প্রিয়ংবদা একটু অবাক হলেও কিছু না বলে ভেতরে এলো। ড্রয়িং রুমে এসে দেখল রাইমা, সুমিতা দেবী এবং স্বাগতবাবু উপস্থিত সেখানে। রাইমা ছাড়া সবার মুখই থমথমে। কি চলছে এখানে? কিছু না প্রিয়, তুই ঘরে যা, মৃদুস্বরে উত্তর দিলেন রুক্মিণী দেবী। কিন্তু সাথে সাথে ঝাঁঝিয়ে উঠল রাইমা। কেন ঘরে যাবে ও মাসি? এখানেই থাকবে ও, আর শুনবে সব। নিজের অস্তিত্ব সম্পর্কে সবটা জানা উচিত ওর। রাইমা, পাগলামি করিস না, বাড়ি চল এবার। টাকা চেয়েছিলি, পেয়েছিস তো, আর কি চাই তোর? তুমি চুপ থাকো মা, আমার দরকার প্রিয়ার সাথে। ওর সাথে বোঝাপড়াটা আজকেই সেরে নিতে চাই আমি। কিসের বোঝাপড়া রাইমাদি? আগের দিনও বলছিলি কি সব জানিস তুই। সবাই জানে, আর আমার থেকে গোপন করা হয়েছে। কি সেগুলো? বলে ফেল আজকেই, ধোঁয়াশা করিস না আর। ধোঁয়াশা তো করবই না, আর বলবো তো বটেই। বলবো বলেই তো এসেছি এখানে। হ্যাঁ তো বল, তাড়াতাড়ি বল, আমি শুনতে চাই। তবে শোন, এই যে তোর বাবা মা, আত্মীয় স্বজন, এরা কেউই তোর আপন না। তোর নিজের বাবা মা কে সেটা আমরা কেউ জানি না। মাসিকে ডাক্তার বলেছিল যে সে কোনোদিন মা হতে পারবে না। তখন মাসি খুব ভেঙে পড়েছিল, আর একটা আশ্রম থেকে তোকে আইনত দত্তক নিয়েছিল। সেই আশ্রমের প্রধান জানিয়েছিলেন যে তোকে কেউ আশ্রমের সামনে ফেলে গিয়েছিল যখন তোর 2 মাস বয়স। মানে বুঝতে পারছিস তুই? কেউ নেই তোর, কেউ না। আর তুই না থাকলে আজ মাসির সব সম্পত্তি আমার হতো, তেমনটাই কথা ছিল। কিন্তু না, তুই সেটা হতে দিলি না। রাস্তা থেকে এসে রাজকন্যা হয়ে বসলি, সব কেড়ে নিলি তুই আমার। কিন্তু তারপরও এটাই সত্যি, তুই একটা রাস্তার মেয়ে। তোর নিজের বাবা মা তোকে ত্যাগ করেছে, আর মাসি মেশো তোকে দয়া করে রেখেছে নিজেদের কাছে। রাইমা থামল। ঘরে তখন চূড়ান্ত নীরবতা। একটা পিন পড়লেও হয়তো আওয়াজ শোনা যাবে। প্রিয়ংবদা স্তব্ধ। ঘরের সবার দৃষ্টি ওর দিকেই নিবদ্ধ। ওর প্রতিক্রিয়ার জন্যই অপেক্ষা করছে সবাই। রাইমার মুখে জহির হাসি। প্রিয়ংবদা রুক্মিণী দেবীর দিকে ফিরল। কাঁপা কাঁপা গলা জিজ্ঞেস করল, মা, ও যা বলছে তা কি সত্যি? ততোধিক কম্পিত স্বরে রুক্মিণী দেবী উত্তর দিলেন, হ্যাঁ। সময়ের কালগর্ভে চলে গেছে 10টি বছর। এই দীর্ঘ 10 বছরে পাল্টে গিয়েছে অনেক কিছু। সেটাই অবশ্য স্বাভাবিক। সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন ঘটে। পরিবর্তন ঘটেনি শুধু একজনের, তার নাম প্রিয়ংবদা রায়চৌধুরী। একই রকম দৃঢ়চেতা মনোভাব রয়ে গেছে তার যে কঠিন থাকাই দরকার, না হলে জীবনকে এগিয়ে নিয়ে যাবে কি করে? একটু অতীতে চোখ রাখা যাক। নিজের জন্ম নিয়ে সব শোনার পরও প্রিয়ংবদা রাগ করেনি, সে মেনে নিয়েছিল সব। তাতে রাইমা অত্যন্তই অবাক হয়েছিল যদিও, কিন্তু বরাবরই শান্ত মস্তিষ্কের প্রিয়ংবদা কোনো হঠকারী সিদ্ধান্ত নেয়নি। সে যেমন নিজের বাবা মা ভেবেছিল স্বাগতবাবু আর রুক্মিণী দেবীকে, তেমনই ছিল ওর কথা। ছিল, আমার প্রকৃত জন্মদাতা পিতা মাতা তো আমায় রাস্তায় ফেলে গিয়েছিলেন, তাদের জন্য আমি আমার এই বাবা মার থেকে দূরে যেতে পারবো না। যারা আমায় ভালোবেসেছে তাদের কিভাবে দূরে সরিয়ে দিই? অংশুমানের সাথে বন্ধুত্ব ধীরে ধীরে রূপ নিল প্রেমের। এটা তো হওয়ারই ছিল। অবশেষে 4 হাত 1 হলো, অবশ্যই 2 বাড়ির সম্মতিতেই। প্রিয়ংবদা আজ আর গাঙ্গুলি নয়, রায়চৌধুরী। ওদের একটি পুত্র সন্তানও আছে, যার নাম প্রিয়াংশু। দুজনের নাম মিলিয়ে রাখা। সবই আছে প্রিয়ংবদার জীবনে। নেই শুধু অংশুমান। ওর পেশাই ওর শেষের কারণ হলো 3 বছর আগে পাহাড়ে গিয়েছিল কোনো এক পাহাড়ি জন্তুর ফটো তুলতে। একদম খাদের কিনারে চলে গিয়েছিল জন্তুটাকে দেখতে দেখতে। পা হড়কে খাদে পড়ে যায় হঠাৎই। দেহ উদ্ধার হয়েছিল 3 দিন পর। ওই 3 দিন প্রিয়ংবদা কিচ্ছু মুখে তোলেনি। তখনও অন্তঃসত্ত্বা। সেই সময়ও পাশে ছিল অহিকা, যেমন আজও আছে। বর্তমানে প্রিয়ংবদা বাংলার অধ্যাপিকা। প্রিয়াংশু 2.5 বছরের বাচ্চা ছেলে, সামনের বছর স্কুলে ভর্তি হবে। বেচারার কপালই এমন, বাবাকে দেখতে পেল না। মাম, কোথায় তুমি? আসছি বাবা, আসছি, দাঁড়া একটু। ঘরের কোণে দাঁড়িয়ে স্মৃতিচারণ করতে করতে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল প্রিয়ংবদার। তাড়াতাড়ি সেটা মুছে ফেলে বাইরে এলো। কি হয়েছে? এত ডাকাডাকি কেন? এই দেখো, ওকা মিমি এসেছে। প্রিয়ংবদা তাকিয়ে দেখল অহিকা আর রশ্মিতা গল্প করছে বসে। প্রিয়াংশু অহিকা উচ্চারণ করতে পারত না একদম ছোটবেলায়, তাই ওটা অপভ্রংশ হয়ে ওকায় এসে দাঁড়িয়েছে। এটা নিয়ে কম হাসাহাসি হয়নি ওদের মধ্যে। কিরে, কখন আসলি? এই তো মাত্র। তা আসলি যখন, ঈশাকে নিয়ে আসতি। তিনি মামাবাড়ি গিয়েছেন। ঈশা হলো অহিকার মেয়ে, অহিকার মতোই মিষ্টি। বৌমনি, দাঁড়িয়ে কেন? বসো না আমাদের সাথে এসে। আসছি, দাঁড়াও। এই পেটুকটার জন্য কিছু নিয়ে আসি আগে, না হলে আমাকে আবার কিপটে বলবে। এই একদম আমার বদনাম করবি না বলে দিলাম। আমি পেটুক না মোটেই। ওরা সবাই হেসে দিল।
প্রিয়াংশু হাসল কিছু না বুঝেই। প্রিয়ঙ্বদা চলে গেল রান্নাঘরে। যে মেয়ে জীবনে কোনো কাজ করেনি সেই মেয়ে আজ সব কাজই কি সুন্দর নিপুণ হাতে সামলাচ্ছে। প্লেটে করে সামান্য কিছু স্ন্যাক্স নিয়ে আসলো প্রিয়ঙ্বদা। অহিকার হাতে ধরিয়ে দিল সেগুলো। তারপর ওরা তিনজন মেতে উঠল গল্পে। একটু পরে, প্রিয় রেডি হয়ে নে। অস্মিতা তুমিও তৈরি হয়ে নাও, একটু ঘুরতে যাই চলো, প্রিয়াংশুকেও নিয়ে যাব। কিন্তু যাবিটা কোথায় সে দেখা যাবে, আগে বেরোই তো, তারপর ঠিক হবে। প্রিয়ঙ্বদা আর অস্মিতা চলে গেল তৈরি হতে। একটা সোনালি পাড় দেওয়া সাদা শাড়ি পরল প্রিয়ঙ্বদা। অংশুমানের চলে যাওয়ার পর থেকে সাদা ছাড়া অন্য কোনো রং পরেনিও, যদিও ওকে কেউ জোর করেনি। অংশুমানের মা তো ওকে পুনরায় বিয়েও করতে বলেছিলেন, কিন্তু প্রিয়ঙ্বদা করেনি। ওর কাছে বিয়ে মানে একটা আত্মিক বন্ধন, সেটা জীবনে একবারই হয়। প্রিয়াংশু এসে ওর পাশে দাঁড়ালো। ও প্রিয়াংশুর দিকে তাকিয়ে একটু হাসল। মাম, তোমায় অনেক সুন্দর লাগছে। তাই নাকি? আমাকেও জামা পরিয়ে দাও না। দেব তো, আমার হিরোকে তো সাজাতেই হবে। আচ্ছা মাম, সবাই বাবাদের সাথে ঘুরতে যায়, আমার বাবা কোথায়? প্রিয়ঙ্বদার চোখটা ছলছল করে উঠল, কিন্তু নিজেকে সামলে নিল। তোমার বাবা একজন সুপারম্যান প্রিয়াংশু, আর তাই বাবা আমাদের সামনে নেই, কিন্তু উনি সবসময় আমাদের সাথেই আছেন। আমিও বড় হয়ে সুপারম্যান হব বাবার মতো। একদম। প্রিয়াংশুকে তৈরি করা হয়ে গিয়েছিল। ও লাফাতে লাফাতে বাইরে চলে গেল। প্রিয়ঙ্বদা টেবিলে রাখা অংশুমানের ছবির দিকে তাকালো। তারপর নিজের মনেই বলল, গোপন প্রেরক, তুমি অনেক দূরে চলে যেতে পারো, কিন্তু তোমার প্রিয়ঙ্বদা সবসময় শক্তই থাকবে। প্রিয়াংশুকে সুপারম্যান বানাতে আমাকে শক্ত থাকতেই হবে। ম্লান হাসল ও। তারপর চলল অহিকাদের সাথে। নিজের ভেতরের যন্ত্রণা লুকিয়ে বাকিদের খুশি করার যুদ্ধে এগোলো ও। গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।